নিষিদ্ধ চাওয়া লেখিকা আফরোজা পর্ব 46, 47, 48। রাত 12টা বেজে গেছে। ইসরাত এখনো সজলের রুমে যায় নাই। সবাই মিলে আড্ডা দিচ্ছে, দুনিয়ার কোনো খবর নাই। আদনান দরজায় টোকা দিয়ে, ভাবি আমি কি আসতে পারি? রিদিমা, এতগুলো মেয়েদের ভেতর আপনার কি কাজ? হ্যাঁ আদনান, তোমার সাথে কথা বলতে আসি নাই, আমি আমার ভাবির সাথে কথা বলতে এসেছি। ইসরাত, রিদিমা, সারাদিন শুধু ভাইয়ার পেছনে লেগে থাকিস। ভাইয়া আসুন, কিছু কি বলবেন? আদনান, আমার বন্ধুর মাথা খুব ব্যথা করছে, আর কিছুক্ষণ পরে মাথা ব্যথার কারণে হার্ট অ্যাটাক করবে। ভাবি আপনি যদি আমার বন্ধুর রুমে যেতেন খুবই উপকার হতো, আমার বন্ধুটা বেঁচে যেত। তামান্না, ইসরাত কি ডাক্তার নাকি? ও কি করবে সেখানে গিয়ে? মাথা ব্যথা করছে, মলম লাগিয়ে দিন। আর মাথা ব্যথায় হার্ট অ্যাটাক করে কিভাবে? বোকা পেয়েছেন? আদনান, তামান্না ভাবি আপনার থেকে এটা আশা করিনি আমি। মনে আছে 15 দিন আগে জামালের মাথা ব্যথা হয়েছিল, সেদিন আপনি গিয়ে জামালের মাথা ব্যথা ভালো করে দিলেন, আর এখন ইসরাত ভাবিকে যেতে দিচ্ছেন না। তামান্না, এই থামুন তো আদনান ভাইয়া, ওদের সামনে কি বলছেন? আপনার মুখে যা আসে তাই বলে দিচ্ছেন। আদনান বাঁকা হাসি দিয়ে, তাই তো বলছি ভাবি, আমি কিন্তু সবার সব কিছুই জানি, আমার পেছনে লাগবেন না। ইসরাত মনে মনে বলছে, ওই লোকের কাছে আমি কখনোই যাব না, ওই লোক যে কি করবে তা আমি ভালোই জানি। আমার শরীরটা খুব খারাপ, গেলেই তো ওই সব বাজে কাজ করবে, যাবই না। ইসরাত, আমি যেতে পারবো না, আপনার বন্ধু হার্ট অ্যাটাক করলে তাকে মেডিকেলে নিয়ে যান। আদনান, কি আর করার, আমার বন্ধুকে গিয়ে বলছি, তুই মারা গেলেও ভাবির কিছু যায় আসে না। ইসরাত, এ কথা কখন বললাম আমি? আদনান কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। সজলের রুমে গিয়ে খাটের উপরে বসে হতাশা কণ্ঠে বলছে, বন্ধু, ভাবি বলেছে তুই মারা গেলেও নাকি ভাবির তোর কাছে আসবে না। সজল, গিয়ে বলে আয় 10 মিনিটের ভেতরে যদি না আসে তারপরে যা হবে তার জন্য জানি প্রস্তুত থাকে। আদনান, ভাবি আসতে পারি? রিদিমা, আবার এসেছেন? ইসরাত যাবে না? বারবার বিরক্ত করছেন কেন? আমাদের একটু শান্তি মতন গল্প করতে দিচ্ছে না। আদনান, পেতনিদের সাথে আমি কথা বলি না, পেতনি মেয়ে মানুষ আমার একদম পছন্দ না। আমি এসেছি আমার ভাবির সাথে কথা বলতে। ইসরাত, ভাই আমি বললাম তো আমি যাব না, তার বেশি খারাপ লাগলে ডাক্তারের কাছে নিয়ে যান। আদনান, দুঃখের কথা বলতে এসেছি ভাবি। ইসরাত, কিসের দুঃখে আপনার? আদনান, আমার বন্ধুটা নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস নিতে গেলে গলায় আটকে যাচ্ছে। মরে যাওয়ার আগে আপনার হাতে পানি খেয়ে মরতে চাই, শেষ নিঃশ্বাসটুকু আপনার কোলে নিতে চাই। ফারিয়া, ইসরাত, স্যার মনে হয় বেশি অসুস্থ, চল আমরা সবাই গিয়ে স্যারকে দেখে আসি। নান, বাচ্চারা তোমাদের কাউকে দরকার নেই, শুধু ভাবি গেলেই হবে। মুখ চেপে চেপে হাসছে। রিদিমা, মশকারি করেন আমাদের সাথে? জানতো আপনি আর আসবেন না, ইসরাত কোথাও যাবে না, আর সারা রাত আমরা আড্ডা দিব। আদনান, চলে যাচ্ছি ভাবি, আমার বন্ধুটার কপাল পোড়া, শেষ নিঃশ্বাসটুকু আপনার কোলে নিতে পারলো না। আদনান, বন্ধু, আবারও হতাশ হয়ে ফিরলাম, কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। আজ হয়তো তোকে ভাবিকে ছাড়াই থাকতে হবে। কোলবালিশটাকে ভাবি মনে করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড় বন্ধু। সজল রেগে গেল। 2বার ডাকতে যাওয়ার পরেও ও আসেনি, খুব সাহস বেড়ে গেছে। পাখনা গজিয়েছে ওর, পাখনা আজকেই কেটে দিব বলে খাট থেকে উঠে হাঁটা দিল। আদনান, কোথায় যাচ্ছিস শালা? ওখানে সবাই আছে, কিছুটা তো ধৈর্য ধর বলে অট্টহাসি দিল। শালা ভাবির আর তোর ভিতরে দিলাম তো প্যাঁচ লাগিয়ে, এবার জমবে খেলা বলে সজলের পিছনে দৌড় দিল। আমি আসছি বন্ধু, তোর বডিগার্ড হয়ে আসছি, চিন্তা করিস না। সজল দরজার বাহির থেকে গম্ভীর কণ্ঠ নিয়ে, কয়টা বাজে? এখনো তোমরা ঘুমাওনি কেন? সজলের কণ্ঠ শুনে ইহানা দরজা খুলে দিল। সবাই এসে দরজার কাছে দাঁড়ালো। ইসরাত সবার পেছনে দাঁড়িয়ে আছে, ভয়ে কাঁপছে, কি হবে সেই চিন্তায়। রিদিমা, স্যার আপনি নাকি হার্ট অ্যাটাক করেছেন, এখন কি সুস্থ হয়ে গেছেন? সজন রক্তিম বর্ণ করে কর্কশ গলায়, আমি হার্ট অ্যাটাক করেছি, কে বলল? রিদিমা, আপনার প্রাণপ্রিয় বন্ধু বলছে আপনি নাকি শেষ নিঃশ্বাস নিতে চান ইসরাতের কোলে, মাথা ব্যথার কারণে নাকি হার্ট অ্যাটাক করেছেন। সজল আদনানের দিকে তাকালো। আদনান সজলের থেকে কিছুটা দূরত্ব চলে গেল। আমার বন্ধুটা এইমাত্র সুস্থ হলো বলেই আজকে দৌড় আর কালকে দৌড়। সজল, দাঁড়া শালা, এদিকে আয়। সজল, তোমরা সবাই সাইডে যাও, ইসরাতের সাথে আমার কিছু কথা আছে।
সবাই সরে গেল। ইসরাত আস্তে আস্তে পিছনে যাচ্ছে। ওর খুব ভয় লাগছে সজল কোনো একটা অঘটন ঘটাবে। সজল ইসরাতের দিকে এগিয়ে গিয়ে কোলে উঠিয়ে নিয়ে হাঁটা দিল। ইসরাত, ছাড়ুন বলছি, আমি কোথাও যাব না আপনার সাথে, ছাড়ুন। সবাই আমাদের দেখছে, ছাড়ুন প্লিজ। কে শুনে কার কথা হাঁটতে আসে। ইসরাত, ছাড়ুন বলছি। ইসরাত, ছাড়ুন বলছি, আমি আপনার সাথে কোথাও যাব না, আমার শরীর খারাপ লাগছে। সজল ইসরাতের ঠোঁট দুটো নিজে দখলে নিয়ে নিল। ইসরাত হু হু করছে, সজলের বুকে দুই হাত দিয়ে ধাক্কা দিচ্ছে, পা ঝাঁকাচ্ছে। সজল ইসরাতকে খাটে নিয়ে শোয়াই দিয়ে নিজেও ইসরাতের ওপরে উঠে পড়ল। ইসরাতের ঠোঁট দুটো এখনো নিজের দখলে রেখেছে। সজল ইসরাতের ঠোঁট ছেড়ে দিয়ে ইসরাতের কপালের সাথে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। ইসরাত ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে আর সজলের বুকে ধাক্কা দিচ্ছে। উঠুন বলছি আমার উপর থেকে। সজল ইসরাতের দুই হাত শক্ত করে চেপে ধরল। উফ চন্দ্রমুখী, তোমার শরীরের ঘ্রাণ আমাকে পাগল করে দিচ্ছে। ইসরাত কাঁদো কাঁদো কণ্ঠে, ছাড়ুন প্লিজ, আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে, আজকে এমন কিছু করবেন না, তাহলে আমি মরেই যাব। সজল ইসরাতের গাল শক্ত করে চেপে ধরল। ডিনার করার সময় তোকে বললাম ঘুমাতে আমার কাছে চলে আসতে, তুই আসলি না কেন? ইসরাত, কেন আসবো আপনার কাছে? সজল আরো জোরে গাল চেপে ধরল। আমার কাছে আসবি না, ইরফানের কাছে যাবি তুই। ইসরাত, কথায় কথায় ইরফান ভাইয়াকে টানেন কেন? তার সাথে আপনি যা করছেন একদম ঠিক করেন নাই। সজল ইসরাতের ঠোঁট কামড়ে ধরল। ইসরাতের ব্যথায় চোখ থেকে পানি পড়ছে, ব্যথায় পুরো শরীর বিষ হয়ে যাচ্ছে। সজল, ওর নাম তোর মুখে শুনতে চাই না, নেক্সট টাইম যদি ওর নাম তোর মুখে শুনি জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেলবো। ইসরাত কান্না করতে করতে সজলের বুকে ঘুষি মারছে। আপনি আর কখনো আমার কাছে আসবেন না, আপনি আমাকে ভালোবাসেন না, সবসময় শুধু যন্ত্রণা, ব্যথা, কষ্ট উপহার দিয়েছেন আমাকে। সজল, ইরফানের জন্য তোর খুব মায়া লাগে, পরপুরুষের জন্য দরদ উতলাই উতলাই পড়ে। ইসরাত, সে কি নোংরা কথা বলছেন, তাকে আমি ভাইয়ের নজরে দেখি। সজল, আমাকে কি নজরে দেখিস? ইসরাত নিশ্চুপ, কিছুই বলছে না। অভিমানের পাল্লাটা অনেক ভারী হয়ে গেছে। ডুকরে কেঁদে উঠল। সজল ইসরাতের ঠোঁটে আলতো করে চুমু দিচ্ছে। সজল ঠোঁট কামড়ে ধরার কারণে অনেকটা ফুলে গিয়েছে। ইসরাত, ছাড়ুন বলছি, নিজে ব্যথা দিয়ে এখন ভালোবাসা দেখাতে হবে না। সজল ইসরাতের উপরে পুরোপুরি ভর ছেড়ে দিয়ে চেপে ধরল। ইসরাতের গলায় মুখ ডোবালো, কানের লতিতে হালকা হালকা কামড় দিচ্ছে। সজলের এক হাত ইসরাতের বুকে বিচরণ করছে, গলা থেকে আস্তে আস্তে সজল নিচে নামছে। সজল উত্তেজনার চরম পর্যায়ে চলে গেছে। ইসরাত কান্না করতে করতে সজলকে বলছে, কিছু করিয়েন না প্লিজ, আজকে আমার ব্লাড গেছে, বেশি প্রেশার আমি নিতে পারবো না, তলপেট পর্যন্ত ব্যথা করছে, আমি ঠিকমতো হাঁটতেও পারি না। সজল ইসরাতের নাকের সাথে নাক ঘষতে ঘষতে, তোমার হাঁটতে হবে না, তুমি সারাদিন শুয়ে বসে থাকবে, তোমাকে হাঁটতে বলেছে কে? ইসরাত সজলের গরম নিঃশ্বাসে কেঁপে উঠল। সজল ইসরাতের গাল ধরে নাকে মুখে গলায় সব জায়গায় চুমুতে ভরিয়ে দিচ্ছে, পাগলের মতো চুমু দিচ্ছে। ইসরাত সজলের পাগলামিতে নিজেও হারিয়ে যাচ্ছে। ইসরাতের মৃদু সুরের চিৎকার সজলের কানে পৌঁছালো। ইসরাত যে দুর্বল হয়ে গেছে সজল বুঝতে পেরেই ইসরাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলছে, আমি কি এখন উঠে যাব? মৃদু হাসি দিল। ইসরাতের নিঃশ্বাস ভারী হয়ে গেছে, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, কথা বলতে পারছে না। সজলের কথার জবাব কি দেবে ইসরাত জানে না। সজল ইসরাতের ঠোঁটের সাথে ঠোঁট ডুবিয়ে দিল, ইসরাতকে নিজের সাথে মিশিয়ে নিল। সজলের বেসামলতা বেড়েই যাচ্ছে। ইসরাত আর সজলের পাগলামি নিতে পারছে না, জোরে জোরে চিৎকার করছে। ইসরাতের চিৎকারের আওয়াজে সজল আরও মাতোয়ারা হয়ে উঠল। 2 ঘন্টা পরে ইসরাতের ওপর থেকে উঠে ইসরাতকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সজল ইসরাতের দিকে তাকিয়ে আছে। ইসরাতকে কাছে পেলেই নিজেকে সামলাতে পারি না, কি এমন আছে ওর মাঝে। ইসরাত সজলের দিকে তাকাতেই চোখাচোখি হলো। ইসরাত মুখে লজ্জায় লাল হয়ে গেল। ইসরাত চোখ সরিয়ে নিল সাথে সাথে। সজল, এরকম লাল হয়ে গেছে কেন, লজ্জা লাগছে বুঝি? ইসরাত, আপনার কোনো লাজ শরম নেই, যা মনে চায় তাই করেন। সজলকে ছেড়ে দিয়ে উঠে যাওয়ার চেষ্টা করল। সজল আরও শক্ত করে জড়িয়ে ধরে, কোথায় যাচ্ছ, উঠতে পারবে না, এখন হাঁটতেও পারবে না, আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। ইসরাত আরও লজ্জা পেল, 2 হাত দিয়ে মুখ চেপে ধরে।
সজলকে বলছে, আপনি একটা খারাপ লোক, মুখে যায় আসে তাই বলে দেন। সজল, আমার একটা বাচ্চা লাগবে চন্দ্রমুখী। আমি চাই আমার অস্তিত্ব এই পৃথিবীতে আসুক। ইসরাতের মুখটা কালো হয়ে গেল। আমি হয়তো বেশি দিন বাঁচব না, আপনার বাচ্চার মাও হতে পারবো না। আমার যে রোগ। ইসরাতের চোখের পানিতে সজলের বুক ভেসে যাচ্ছে। সজল ইসরাতের চোখের পানি মুছে দিয়ে, তোমার থেকে আমার বাচ্চা লাগবে। কে বলছে তুমি মা হতে পারবে না? তুমি অবশ্যই মা হতে পারবে। তোমার মৃত্যুর কখনোই আমি মেনে নিব না। বিধাতার থেকে আমার জীবনের বদলে তুমি বেঁচে থাকো সেটা চাইবো। ইসরাত সজলকে জড়িয়ে ধরে কান্না করছে। সজল সকালে বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে, জরুরি মিটিং আছে তাই। সবাই ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। ইহানা, আমরা সবাই নাস্তা করছি, ইসরাত আর ভাইয়া কোথায় নাস্তা করবে না? তামান্না, সজল ভাইয়াকে তো দেখলাম সকালে বেরিয়ে যেতে। আমার ননদি মনে হয় ঘুমাচ্ছে। ইহানা, এত বেলা পর্যন্ত তো ইসরাত ঘুমায় না। রিদিমা, ইসরাত কোন রুমে ঘুমাইছে চল গিয়ে দেখে আসি, অসুস্থ হয়ে পড়ছে নাকি। ফারিয়া, স্যারের রুমে ঘুমাইছে মনে হয়। মনে নাই রাতে ইসরাতকে কোলে করে নিয়ে গেল। ইমতিয়াজের গলায় রুটি বেজে গেছে, কাশতে শুরু করলো। আদনান পানি এগিয়ে দিল, পানি খেয়ে নে। আদনান, সমস্যা কি তোমাদের? খাবার খেতে এসেও শান্তি নাই। কে কি করলো, কে কোথায় ঘুমাইলো, এসব নিয়ে পড়ে থাকো সারাদিন, তাই না? জামাল, বাদ দে, ওদের সাথে চিল্লাচিল্লি করিস না। তামান্না, তুমি একবার গিয়ে দেখে আসো তো ইসরাত ঘুম থেকে উঠেছে কিনা। খাবার খেয়ে ওর ওষুধ খেতে হবে। ইহানা, ভাবি আমিও আসি তোমার সাথে। জামাল, না, তোমরা নাস্তা শেষ করো, তামান্না গেলেই হবে। তামান্নার ডাকে ইসরাতের ঘুম ভাঙল। ইসরাত চোখ দোলতে দোলতে, কয়টা বাজে ভাবি? তামান্না, 10টা বেজে গেছে। ইসরাত অবাক হয়ে, এত বেলা পর্যন্ত? আমি ঘুমিয়েছিলাম, নামাজটাও তো আজকে পড়া হলো না। যে বিছানা থেকে উঠতে যাবে চিৎকার মেরে আবার শুয়ে পড়ল। তামান্না, কি হয়েছে, বেশি খারাপ লাগছে? ইসরাত, ভাবি আমার পুরো শরীর যন্ত্রণা করছে, নড়াচড়াও করতে পারছি না বলেই কেঁদে দিল। তামান্না, দাঁড়াও, তোমার ভাইকে বলছি ডাক্তার ডেকে আনতে। ইসরাত জানে সজলের পাগলামির কারণে ইসরাতের এই অবস্থা হয়েছে। ভাইয়া ডাক্তার আনলে সবাই সব কিছু জেনে যাবে, তখন শরমে কারোর সামনেও যেতে পারবে না। ভাবে ডাক্তার ডাকতে হবে না, তুমি আমার হাত ধরে ওয়াশরুম পর্যন্ত নিয়ে চলো, আমি আগে ফ্রেশ হব। তামান্না হাত ধরে ওয়াশরুমে নিয়ে গেল। ইসরাত, ভাবি তুমি বাহিরে অপেক্ষা করো। তামান্না, আচ্ছা। তামান্না বিছানা গুছিয়ে রাখতে যেয়ে দেখে পুরো বিছানায় রক্ত লেগে আছে। তামান্না সব বুঝলো ইসরাতের শরীর এত খারাপ লাগছে কেন, তাই ডাক্তার ডাকতে মানা করছে। তামান্না একজন মেডকে ডেকে এনে সব কিছু চেঞ্জ করিয়ে নিল। ইসরাতের জন্য রাস্তা নিয়ে রুমে আসলো। ইহানা, রিদিমা, ফারিয়া ওরা তিনজন ছাদে গেল। তিনজন হাঁ করে আসে। ছাদের চারপাশে ফুল গাছ লাগানো, কালো গোলাপ গাছ বেশি। ছাদের এক পাশে সুইমিং পুল, সেখানে দুইটা বড় বড় দোলনা আছে। অন্য পাশে চেয়ার টেবিল রাখা, তার পাশে ঝর্ণা। ছাদ মনে হচ্ছে না, এটাকে পার্ক লাগছে। রিদিমা কালো গোলাপ কখনো দেখে নাই, এত সুন্দর লাগছে বলেই গোলাপগুলো দিয়ে ছুঁয়ে ছুঁয়ে দেখছে। ফারিয়া দোলনায় বসে দোল খাচ্ছে আর সুইমিং পুলে পা ভেজাচ্ছে। ইহানা ছাদ ঘুরে ঘুরে দেখছে। পিছনের সাইডে গিয়ে দেখে ইমতিয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ইহানার খুব রাগ হলো, ইমতিয়াজের থেকে এটা আশা করেনি। ইহানা, ছি, আপনি সিগারেট খান? ইমতিয়াজ ঘুরে দাঁড়িয়ে হাত থেকে সিগারেট ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলল। আপনি কখন আসলেন ম্যাডাম? ইহানা, আমি আসায় হয়তো আপনি খুশি হননি। ইমতিয়াজ, আমার আবার খুশি, কেমন আছেন? ইহানা, ছাইপাশ খেয়ে কি মজা পান? ইমতিয়াজ, আমার ভেতরে এই একটা খারাপ অভ্যাস আছে, আর কোনো খারাপ অভ্যাস নেই ম্যাডাম। ইহানা, এটা খাওয়া বন্ধ করে দিলে অনেক খুশি হতাম। ইমতিয়াজ, জাহাপনা, আপনি যখন মানা করেছেন আজকের পর থেকে আর খাবো না। ইহানা খিলখিল করে হেসে উঠল। ইমতিয়াজ ইহানার মুখের পানে তাকিয়ে আছে। মায়াবী চেহারায় হাসির উজ্জ্বলতা আরও বৃদ্ধি পাচ্ছে। তো দিনকাল কেমন যাচ্ছে? ইহানা, কে নেয় কার খোঁজ, দেশে আসার পরে তো একবারও খোঁজ নিলেন না, অভিমানের সুরে বলল। ইমতিয়াজ, তা তো ঠিক বলেছেন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। এর শাস্তি কি দিবেন বলেন, মাথা পেতে নিব। ইহানা রেলিংয়ের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে, শাস্তিটা টোলা রইল, অন্য একদিন জানাবো। ইমতিয়াজ, এখন বলে ফেলেন, যদি মরে যাই তখন আবার আক্ষেপ থেকে যাবে। আমাকে শাস্তিটা দিতে পারলেন না, আমি কারো বোঝা ঘাড়ে নিয়ে কবরে যেতে চাই না। ইহানা, কী সব অলক্ষণে কথা মুখ থেকে বের করছেন? ধুর, আপনার সাথে কথাই বলবো না বলেই হাঁটা দিল।
ইমতিয়াজ, কোথায় যাচ্ছেন ম্যাডাম? মাঝপথে একা রেখে চলে যাচ্ছেন? ইহানা ভেঙচি মেরে, বাইরে গিয়ে তো ভালোই কথা শিখেছেন। ইমতিয়াজ ঠোঁট চেপে চেপে হাসছে। ইহানা, ভাইয়ের সাথে যে ইসরাতে 2 বছর আগে বিয়ে হয়েছে সেটা কি এখনো ইসরাতকে জানাবেন না? ইমতিয়াজ, আস্তে, দেওয়ালেরও কান আছে, কেউ শুনবে। ইহানা আস্তে আস্তে বলছে, ইসরাত ভাইয়াকে অনেক ভালোবাসে, সত্যিটা বলে দেওয়া উচিত। ইমতিয়াজ, সঠিক সময় যখন আসবে তখন ভাইয়া ভাবিকে সব সত্যিটা জানাবে। আপনি আবার ভুলে ভাবিকে বলে দিয়েন না। আদনান, কি নিয়ে এত ফিসফিস করে কথা বলা হচ্ছে দুজনার? ইমতিয়াজ ইহানার থেকে দূরে সরে গিয়ে দাঁড়ালো। আদনানের খটকা লাগলো। ডিস্টার্ব করলাম মনে হয়।